যাওয়ার সময় কপালে একটা চুমা দিয়ে গেছে আর 3বার ডাক দিছে ফিরা ফিরা মা আমি যাই। তুমি বড় হয়েছো না? বলছে হ্যাঁ আমি বড় হয়েছি। তো বলছে যে কান্না করো না, কান্না করো না পায়ের এখনো কান্দি, কিন্তু সবার সামনে কান্না করতে পারি না, কষ্ট হয়। আমি সন্তুষ্ট, আমার সন্তানের প্রতি তুমি সন্তুষ্ট থাকো। বৈষম্য বিরোধী আন্দোলনের অগ্নিগর্ভ সময়ে শহীদ ডাক্তার সজীব সরকারকে নিয়ে এভাবেই স্মৃতিচারণ করছিলেন স্বজনরা। তার মতো অসংখ্য মানুষের রক্ত ও দ্রোহে আন্দোলন রূপ নেয় অধিকার আদায়ের সংগ্রামে। এরপর অকাতরে বন্দুকের নলের সামনে বুক পেতে দেয় 24-এর গণ অভ্যুত্থানের অকুতভয় সৈনিকেরা। গত 18 জুলাই দেশব্যাপী ছড়িয়ে পড়া বৈষম্য বিরোধী আন্দোলনের উত্তাপ লাগে রাজধানীর অন্যান্য এলাকার মতো উত্তরায়। এর মধ্যে ছোট ভাইকে মাদ্রাসা থেকে আনতে গিয়ে নরসিংদী থেকে বের হন তাইরুন্নিসা মেডিকেল কলেজের 10ম ব্যাচের এ শিক্ষার্থী। পরিস্থিতি ভালো নেই বলে চাচাতো ভাই ডাক্তার অনিককে খুদে বার্তায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। ঘটনার দিন ওর সাথে আমার সকালেই কথা হয়েছিল, তো তখন ও আমাকে বলছিল যে ও উত্তরাতে আসবে। আমি ওকে বলছি যে পরিস্থিতি তো ভালো না, আজকে না আসার জন্য। তো ও বলছে ওর কাজ আছে, এমনি তো একটু ও আসবে। দুপুরের দিকে সে রওনা দেয়, তো তখন ওইটা আমার সাথে লাস্ট কথা। এরপরে বিকাল 5টা 47 হঠাৎ করে SMS করে সে পুলিশের কাছাকাছি আছে, দোয়া করতে যাতে ছোট ভাইকে নিয়ে ও সাবধানে যেতে পারে আর কি। 11:30টার দিকে আমার কাছ থেকে বিদায় নিচ্ছে। যাওয়ার পথে আমার হাতে 4000 টাকা দিয়ে গেছে যে মা টাকাটা রাখো, তোমার প্রয়োজনে খরচ করো। টাকা দিয়ে যাওয়ার সময় কপালে একটা চুমা দিয়ে গেছে আর 3বার ডাক দিছে ফিরা ফিরা মা আমি যাই। আমি বলছি সাবধানে যাইও, নিজের খেয়াল রেখে, আল্লাহ তোমার হেফাজত করব। রক্তঝরা আন্দোলনে উত্তাল উত্তরা এলাকায় হঠাৎ ছোট বোনকে দেখে মুচকি হাসিতে অভ্যর্থনা জানান সজীব সরকার। তবে সেই হাসিতে যেন লুকিয়েছিল শেষ বিদায়ের বার্তা। আগের দিন আসলে ভাইয়ার বার্থডে ছিল 17 তারিখে। তো আমি রাত্রেবেলা ভাইয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানালাম। যখন আমাকে আন্দোলনে দেখে সে ভাই আমাকে দেখে হাসতেছিল, বলে নাই কোনো কিছু যে আন্দোলনে যাস না বা এরকম কোনো ধরনের কথা হয় নাই। তো বলছে যে বাসায় চলে যাও, অবস্থা ভালো না। ছোট বোনের সাথে বিদায়ের পর বিকেল 4:30টার দিকে উত্তরার আজমপুরে রক্তাক্ত সংঘর্ষের মধ্যে পড়েন ডাক্তার সজীব। ওদিকের অবস্থা কন্টিনিউয়াসলি এত বাজে ছিল যে পুলিশ বারবারই রাবার বুলেট মারতেছিল। পরে আমি ভাইয়াকে প্রায় 7 থেকে 8 বার কল দিছি, ভাই ফোন ধরতেছে না। এদিক দিয়ে আমারও একটু শরীরটা অনেক খারাপ হয়ে গিয়েছিল যে আমার গায়ে ছিটাগুলি লাগছিল 2-1টা ওদিক দিয়ে যাওয়ার সময়। পরিবারের ভাষ্যমতে পুলিশ শুরুতে সজীবের পেটে নির্মমভাবে লাথি দিয়ে ফেলে দেয়। তীব্র ব্যথায় বসে পড়েন তিনি। এই অবস্থায় 1 ফুট দূরত্ব থেকে তার বুকে গুলি চালায় পুলিশ। 9 মাস আমি স্বাধীনতার 71 দেখেছি, কিন্তু 71 এই নির্মম হত্যা আমার চোখে পড়ে নাই। রক্তাক্ত সজীবকে উদ্ধার করে উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে যায় আন্দোলনকারীরা। এদিকে ডাক্তার আনিকের ফোনে অচেনা কণ্ঠে ভেসে আসে ডাক্তার সজীবের চিরবিদায়ের সংবাদ। অনেকক্ষণ ফোন ঢুকেই না, ফোন অফ বলতেছে। হঠাৎ করে 6:40-6:40 দিকে একজন ফোন ধরলো। ফোন ধরে সে বলতেছে যে আমি কে। আমি পরিচয় দিলাম, যে পরে বলছে আপনি আসলে কি তার বন্ধু হন? আমি বললাম হ্যাঁ। পরে বলছে উনি তো গুলি খাইছে, গুলি খেয়ে উত্তর আধুনিক হাসপাতালে আসছে, তো আপনারা একটু দেখুন ব্যাপারটা। তো এরপরে যেহেতু আমি ছিলাম না, আমার পরিচিত যারা ছিল সিনিয়র জুনিয়র তাদেরকে আমি নক দিলাম। নক দেওয়ার পরে তারা এই জিনিসটা কনফার্ম করে। এরপর হাসপাতালে ছুটে যান ছোট বোন সুমাইয়া। কিছুক্ষণ আগেই যার সাথে কথা হয়েছিল হাসি মুখে সেই ভাইয়ের নিথর দেহ পড়ে আছে হাসপাতালের শয্যায়। আমি পুরা বিল্ডিং খুঁজলাম, খুঁজার পরে কেউ আমাকে কোনো ধরনের সোর্স দিতে পারছে না। ভাইয়ার একটা ছবি ছিল আমার ফোনে, ছবিটা বের করে একটা ডাক্তারকে দেখাই। পিছন থেকে একজন ডাক্তার এসে আমাকে বলতেছে আরো 2টা পেশেন্ট আছে, আপনি একটু আমার সাথে আসুন। আমি যাওয়ার পর ইমার্জেন্সির সামনে 2টা বডি ছিল, আমাকে ওখানে ওনারা দাঁড়া করাই দিছে। মানে আমি নিজে বলার মতো কোনো ভাষা আমার অ্যাকচুয়ালি নাই। আমি যখন ফার্স্ট একজনের কাপড়টা সরানোর পরে দেখি আমার ভাইয়া, যেটা আমার কাছে কখনোই অ্যাকসেপ্টেবল ছিল না যে আমি নিজের ভাইকে এভাবে দেখবো। আব্দুল্লাহকে খুঁজলাম, খোঁজ টোজ নেওয়ার পরে জানলাম যে আব্দুল্লাহ মাদ্রাসা আছে, ভাইয়া যাইতেই পারে না। ওখানে যে গেলাম, যে গিয়ে দেখি আমার ভাই না, আমার বোনের ফ্রেন্ড আসছে হাসপাতালে। তোমার এই ভাই একটু ব্যথা পাইছে, হালকা একটু চোট লাগছে। যারা শিক্ষক আছে তাদের সাথে কি কথা বলছে আমি জানি না। আমার শিক্ষক যারা তারা আমার
পিঠে হাত দিয়ে বলছে, আল্লাহ যা ভাগ্য রাখছে তাই আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যাই করে তা ভালোর জন্য করে। আমি যখন ভিতরে ঢুকছি তো আমি মানে তখনও কিছু মানে বুঝতেছি না বাইরে কি হয়েছে না হয়েছে। পরে আমার আপু হঠাৎ করে আমার ডাক দিল, তো ডাক দিয়ে বলছে যে তুমি বড় হয়েছো না? বলছে হ্যাঁ আমি বড় হয়েছি। তো বলছে যে এই কান্না করো না, কান্না করে না বাইরের জন্য আমি করেছিলাম, গোসল করেছিলাম। তো বাইরে যে গুলি করছে না, তো আমি যে এটা খেয়াল করছি যে গুলি করার কারণে পুড়ে গেছে অংশটা, আর এদিক দিয়ে 3টা রাইফেলের ফাট ছিল, আর ওই যে নীল হয়ে আসছিল। যখন শুনছি তখন আমার মাথায় একটা কাজ করতেছিল যে বাবাকে কি বলবো, আম্মুকে কি বলবো। তারপর আমি আমার মামার কাছে গেলাম, বড় মামা আছে, বড় মামার কাছে গেলাম, বললাম যে ভাই তো আর নাই, এরকম হচ্ছে। আরও কান্নাকাটি শুরু করলো। বাসায় আসার পর আম্মার জন্য অক্সিজেন নিয়ে আসলাম। তা আম্মা আমার বারবার ফোন দেয়, সজীব কো, আমি আইতেছে। এ বলতে বলতে রাত 1-1:30 বেজে গেছে। আব্বাকে নিলাম, যখন গাড়ি নিয়ে আসছে তখন আম্মারে নিয়ে গেছে, যে নানু অসুস্থ বলে এই কথা বলে নিয়ে গেছে। আমার ছোট বোন আসছে, আয়সা বলে আপা রেডি হ তুই। কে রে? মার শরীর ভালো না। এই নরসিংদীর এলাকার যারা আছে সবাই জানে, শুধু আমি জানি না। তো ওইখানে গিয়ে দেখি স্বর্ণা আছে উপস্থিত। পরে স্বর্ণারে বললাম কিরে স্বর্ণা তুই আসছ? সজীব আসছে? কহে আমার সজীব আসছে। বললে আমি সামনে 2 কেক দিছি, পরে তাকাই দেখি মা চেয়ারে বসা। এলা আমি ফির আমার বোনরে বললাম কিরে তুই না বলছিস মায় অসুস্থ, মায় এনে দিছি আরে বসা, কারণ কি হয়েছে? পরে স্বর্ণা বলে আসো চলো নিয়ে যাই তোমার ছেলের কাছে। নিয়ে গেছে ছেলের কাছে। যাওয়ার পরে আমি কান্নাই করি নাই, শুধু একটা কথা আল্লাহর বলছি, আল্লাহ তুমি যা করছো ভালোই করছো সন্তানের জন্য। কারণ আমার বাবা মারা গেছে সময় আমি একটা কথাই বলছি যে যতদিন আমার ঘরে ইয়াতে ছিল, আমাদের আন্ডারে ছিল, ততদিন তুমি রাখছো। আজকে বাপেরও নিয়ে গেছো, কিন্তু অনেক বছর পরে বাপের যে চাহিদাটা আমার ছেলে আমার পূরণ করতো। তো আল্লাহ আমার এই সন্তানও নিয়ে গেল। শুধু আল্লাহর এই ডাকলাম যে আল্লাহ তুই আমার সন্তানটা ভালো রেখো, আর কিছু না। লাশ নিয়ে নরসিংদী আসার পর জানাজা নিয়ে বিড়ম্বনায় পড়েন অসহায় পরিবারটি। প্রশাসন থেকে বারবার দ্রুত লাশ দাফনের জন্য চাপ আসতে থাকে। অবশেষে লুকিয়ে গ্রামের বাড়িতে নিয়ে দাফন সম্পন্ন হয় তার। এখানে লাশ আসার পরে আমার উপরে খুব চাপ ছিল, একটা আননোন নাম্বার থেকে এরকম আমার কাছে অনেক চাপ ছিল, তাড়াতাড়ি এখানে জানাজা দেওয়ার দরকার না। আমরা একটা ঘোষণা দিয়েছিলাম যে জেলখানার মোড়ে তার জানাজা হবে। তো এখানে আমাদের আসলে রাষ্ট্রের চাপ যেভাবে ছিল, পুলিশের যে যন্ত্রণা ছিল, এখানে আমাদের দাঁড়ানোর কোনো সুযোগ ছিল না। পরিবারের বড় সন্তান হিসেবে ছোট ভাই বোনের পড়াশোনা ও মায়ের চিকিৎসার দায়িত্ব পালন করে যাচ্ছিলেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের এই প্রভাষক। উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে চরম অসহায়ত্বে পড়েছেন সরকারি চাকুরি থেকে অবসরের অপেক্ষায় থাকা বৃদ্ধ বাবা। আমরা এখন খুবই কষ্টে আছি, কারণ হলো আমার যে বেতন যা পাই তা দিয়ে আমার সংসার মোটেই চালানো সম্ভব হচ্ছে না, কোনোভাবেই না। অর্থাৎ আমার ওয়াইফের প্রতি মাসে লাগে প্রায় 30,000 টাকা চিকিৎসা বাবদ খরচ। তো আমি বেতনই পাই 40,000 টাকার মতো। যখন মেডিকেলে পড়ে তখনও আবদুল্লার বেতন সে ম্যানেজ করে দিছে। কীভাবে দিছে আল্লাহ জানে, আল্লাহই ব্যবস্থা করছে। সজীব যেদিন মারা গেছে তার 10 দিন পরে আমি বাসাটা ছেড়ে দিছি। অর্থাৎ এই বাসা রাখে আমি যে মালিকরে ভাড়া দিব বা টাকা দিব, এটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। যদি আল্লাহ কোনোভাবে না কোনোভাবে যদি তৌফিক দান করে, তাহলে সেটা হলো অন্য বিষয়। কীভাবে আছি, কীভাবে বেঁচে আছি, এটা আসলে কেউ জানতেও চায় না। যে আমার ছেলেটা মারা গেল, রাষ্ট্র ক্ষমতায় ছিল বা রাষ্ট্রের যারা নায়ক ছিল তাদের পক্ষ থেকে লাশ দাফন করো, তাড়াতাড়ি সরাও, কিন্তু আমরা কিভাবে চলতেছি কেউ খবর নিল না। একটা ফোন তো আর আসলো না যে আমরা কিভাবে চলতেছি, আমরা কিভাবে চলবো। এটা কোনো সরকারের কোনো পক্ষ থেকে কারো কাছের থেকে আমরা এ পর্যন্ত কোনো সাড়া পাইনি। রাষ্ট্রের তো অনেক অফিস এখানে আছে, ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, জেলা প্রশাসক আছেন, প্লাস নির্বাহী কর্মকর্তারা আছেন, কেউ আমাদের খবর নেয়নি, কেউ না। পরিবারের সদস্যরা জানালেন অসুস্থ মায়ের সেবায় ব্যস্ত থাকতেন ডাক্তার সজীব। আলাদা ঘুমানোর পরিবর্তে মায়ের পাশেই বিছানা পেতে একটানা 4 বছর ধরে ঘুমাতেন তিনি। তার মার প্রতি বিরল ভালোবাসা ছিল, মানে একটা ছোট্ট বাচ্চাকে বৃষ্টির থেকে দৌড়ায় সাইডে আসা চাপে, তো তার যতগুলো বাচ্চা আছে তার পাখার নিচে নিয়ে রাখে। তো আমার ফ্যামিলিটাকে ঠিক তদ্রূপ সেইভাবে আলগায় রাখছিল। এত বিরল ভালোবাসা ছিল ফ্যামিলির প্রতি, এটা আমি আমাদেরকে মানে ব্যাখ্যা দিতে পারতেছি না। তার শখ ছিল মার সাথে বেশি খাওয়া দাওয়ার, এই ছিল মানে যাই খাইতো মার সাথে, মাছ তারা খাইতো না।
সকালে হোক আর বিকালে হোক একটা বেলা হইলেও মার সাথে বয়ে খাইতো। আর অন্য ভাইয়েরা তার জন্য মার কাছে খুব কমে আসতে পারছে, মানে সারাদিনই মারে ব্লক করে লে বয়ে থাকতো সে, মানে অর্থাৎ মাটা মনে হচ্ছে যে তার একাই। বাসায় আসলে আমাদেরকে জড়ায় ধরে খালি বসে থাকতে, বসো বসো আমার কাছে বসে থাও। মা বলতে অজ্ঞান ছিল, কোন সময় না জানি মা মারা যায়, এই জন্য ওই যে এখানে নিচে ফুয়েছে, মা উপরে শুয়েছে, যে একটু আরাম করে বিছানায় শোয় না, যে আমি বিছানায় গিয়ে একটু আরাম করি মার জন্য, যে মারে দেখার জন্য, না জানি মার কোন সময় কীরকম লাগে, এজন্য মার কাছে কাছেই রয়েছে। আবার বাড়িতে না থাকলে আমাদেরকেও ফোন দিয়ে বলতো যে আমার একটু ফোন নিয়ে খবর নিও, নাহলে বাসায় একটু যাইও। মেয়ে আছে যে মেয়েরে দিছে না কিছু করার লাগে, হ্যাঁ নিজে হাত দিয়ে সব করছে। আমার সন্তান আমার যে সেবা যত্ন করছে, বর্তমান যুগে সন্তানরা মার এইভাবে করে কিনা জানি না। হ্যাঁ আব্বারও যেরকম করছে আমারও এরকমই করছে। আমার ওইখানে নিচে একটা মেট্রেস পাতা আছে, এই বাসায় আসার পর ওইখানে মেট্রেসে ঘুমাইতো, আর ইয়ার আগে নিচে একটা চাটাই বিছায় ঘুমাইতো। আমার যত্নের লেগে, আমার খেয়াল রাখার লাগে, কারণ আমার অক্সিজেন লাগে, কখন কী সমস্যা হয়। আমি তো মনে করেন 1 বছর প্রস্রাব পায়খানা যা করছি সব চেয়ারে বসে করছি। আমার টয়লেটে দেয় নাই যাইতে, বেডের সাথে সব ঠিক করে দিছিল, কারণ আমার ছেলে অনেক ক্লান্ত ছিল। এখনও কান্দি, কিন্তু সবার সামনে কান্না করতে পারি না, কষ্ট হয়। আর ঘরে কান্না করতে গেলে দেখা যায় আমার ছেলে মেয়ে সবাই কান্না করে। নামাজে বসে একটাই প্রার্থনা করে আল্লাহর কাছে, যে আল্লাহ আমার সন্তান তো তুমি নিয়ে নিছো, তারে তোমার নূর দ্বারা কবরটারে আলোকিত করে রাখো, আর জান্নাতের সকল ব্যবস্থা তুমি কবরে করে দিও। আমি সন্তুষ্ট, আমার সন্তানের প্রতি তুমিও সন্তুষ্ট থাকো। সহযোগী মনোভাবাপন্ন সজীবের স্মৃতিচারণ করে এলাকাবাসী বললেন, মেডিকেল কলেজে পড়াশোনার সময় থেকেই সজীব ছিলেন অত্যন্ত বিনয়ী। সজীবের খবরটা শোনার পর থেকে মনে হয়েছে যেন আমার নিজের আপন ভাই মারা গেছে। আমার এমন একটা কষ্ট লাগছে। আমি দোকানে বসে দোকানের ক্যাশ রাখা, মোবাইল রাখে আমি বাসায় চলে গেছি, দোকানে কেউ নাই। আমার একদম মাথার কোনো কিছু কাজ করতেছিল না যখন শুনছি আর কি সজীব ভাই নাই। উনি কখনো দেখা গেছে রাস্তায় দেখা হলে উনি আমার আগে উনি আমাকে সালাম দিত। লেনদেনের ক্ষেত্রে আমার দোকান আছে এলাকাতে, উনি খুবই ভালো মানুষ ছিল। ওনার কোনো সময় লেনদেনের ক্ষেত্রেও উনি কোনো সময় 1 টাকা বাকি রাখতো না। এই সজীব ভাইয়ের হত্যাকাণ্ডের মধ্যে যারা জড়িত ছিল তাদের বিচার চাই। বলতে পারবে না ও খারাপ ছিল, ও অনেক অত্যন্ত ভালো ছিল। আসা যাওয়ার সময় সালাম দিয়ে কথা বলতো, যদি টাকা না থাকতো ও বিনামূল্যে ও নিজের পকেট থেকে কিনে চিকিৎসা খরচ দিয়ে চালাতেন। ডাক্তার সজীব সরকারের মৃত্যুতে ভেঙে চুরমার হয়ে গেছে পরিবারের স্বপ্নসাধ। দেশমাতৃকার সেবায় নিয়োজিত করতে যারা তাকে সবকিছু উজাড় করে দিয়েছিলেন, তাদের বুকে আজ শূন্যতা আর হাহাকার। সেবায় নিবেদিত সন্তানকে হারিয়ে পরিবারের আক্ষেপ, নিঃস্বার্থ ও নিরপরাধ মানুষটিকে রাষ্ট্র ফিরিয়ে দিল নিথর লাশ হিসেবে। ওমর ফারুক ফাহিম, মেডি ভয়েস, নরসিংদী।